প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমরা আয়কর ও অর্থ আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আয়করের সাথে বাজেটের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। বর্তমান যে সরকার ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচিত হয়েছেন, এই সরকারের উপর অনেক দায়িত্ব রয়েছে। বিশেষ করে এই যে আমাদের বিদ্যমান আয়কর আইন হয়েছে, এটি হয়তো সংশোধনের জন্য কিছু প্রস্তাবনা এসেছে। তাছাড়া নতুন বাজেট আমরা যেটি 30শে জুন অর্থ বছর শেষ হলে আমরা দেখতে পাবো। আমাদের বর্তমান সরকারের কাছে আপনি আয়কর আইন এবং বাজেট কীরকম হওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে আপনি যথার্থই বলেছেন। একটি গণতান্ত্রিক সরকারের কাছে জনগণের প্রত্যাশা থাকে অনেক। জি, জনগণ অনেক কিছু চায়। জনগণ উন্নত যোগাযোগ ব্যবস্থা চায়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায়, সুপেয় পানি চায়, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চায়, জি, বেকার সমস্যার সমাধান চায়, বেকার ভাতা চায়, বয়স্ক ভাতা চায়, আরও অনেক কিছু চায়। কিন্তু সরকার এই টাকাটা, এই জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য এই টাকাটা সংস্থান করতে হয় কর আহরণের মাধ্যমে। জি, এখন যদি কর আহরণ করতে সরকার ব্যর্থ হয় বা সক্ষম না হন, সেক্ষেত্রে সরকারকে ঋণের উপর নির্ভর করতে হয়। জি, কিন্তু ঋণ কিন্তু সরকারের কোনো আয় নয়, এটা হচ্ছে একটা দায়। এই ঋণ আবার সুদ আসল সহ পরিশোধ করতে হয়। অর্থাৎ আলটিমেট করের বোঝাটা জনগণের উপরেই আসে। জি, চূড়ান্ত পর্যায়ে সরকারকে অর্থাৎ কর থেকে আহরণ করেই সব কিছু পরিশোধ করতে হয়, ব্যয় নির্ভর করতে হয়। তো এই ক্ষেত্রে এখন সরকারের চিন্তা করতে হবে এই মুহূর্তে, যেহেতু গণতান্ত্রিক সরকার, যেন তেনভাবে জনগণের উপর কর চাপিয়ে জনগণের অর্থনৈতিক বা ব্যবসা বাণিজ্যকে যাতে কোনো রকমের সমস্যার সৃষ্টি না হয়, এমন একটা কর ব্যবস্থা হওয়া দরকার যাতে করে ওই করটা হবে জনগণ বান্ধব, ব্যবসা বাণিজ্য বান্ধব, শিল্প বাণিজ্য বান্ধব। জি, তো সুতরাং যাতে যেন তেনভাবে কর ইম্পোজ করা না হয়, জনকল্যাণের দিকে দৃষ্টি রেখেই সহনীয় একটি সুষম বাজেটের মাধ্যমে কর ব্যবস্থা প্রণয়ন করা হয়, সেটাই আমরা আশা করি। জি। আর বাজেটের বিষয়ে কি বলবেন? বাজেট তো তাই, বাজেট হচ্ছে একটি সরকারের পরবর্তী বছরের আয় এবং ব্যয়ের একটি ফিরিস্তি। জি। এখন বাজেটের বিষয়টা হচ্ছে, বাজেটটা তো হয় সাধারণত আমাদের ব্যক্তিগত জীবনেও একটা বাজেট থাকে। আমাদের বাজেট থাকে কীরকম, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। কিন্তু সরকারি বাজেটটা হচ্ছে ঠিক উল্টো। আগে ব্যয়টা নির্ধারণ করা হয়, ব্যয়টা যখন নির্ধারণ করা হয়, ওই ব্যয়ের খাতগুলি, ব্যয়ের উৎসগুলি কর আকারে বা আপনার ঋণ আকারে বা বৈদেশিক সাহায্য আকারে বা বিভিন্নভাবে আহরণ করে। বর্তমান সরকার ব্যয় সংকোচনের একটি নীতি গ্রহণ করেছে। ইতিমধ্যে আমরা দেখেছি প্রধানমন্ত্রী অনেক ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টকে বলেছেন তারা যাতে তাদের ব্যয় কমিয়ে আনে। অনেক ক্ষেত্রে বিশেষ করে জ্বালানি সাশ্রয়ের জন্য আমরা দেখেছি। তাছাড়াও আমরা এনবিআর এর উপর যে প্রত্যেক বছর যে একটি রেভিনিউ টার্গেট দেওয়া হয়, এটা আমরা দেখছি এনবিআর ব্যর্থ হয় প্রত্যেক বছরই। এই বাজেটে কি আপনি মনে করেন যে জাতীয় রাজস্ব বোর্ডের উপর একটি প্র্যাকটিক্যাল বা বাস্তবসম্মত তাদের উপর একটি টার্গেট দেওয়া উচিত রাজস্ব আহরণের? আসলে আমাদের প্রথম কথা হচ্ছে, আমাদের বিগত সরকারের বিভিন্ন সরকার সমূহের আমলে আমরা দেখেছি মানে প্রত্যেক বছরই বাজেটের আকারটা অনেক বৃদ্ধি করতে হয়, মানে বৃদ্ধি করতে হবে, মানে লক্ষ্য হচ্ছে বাজেটটা খুব বড় করা হবে। বিগত বছর থেকে এই বছরের বাজেটটা আমরা অনেক বড় করব। এই বড় করতে গিয়ে তাহলে এইখানে অর্থ সংস্থান করার জন্য বাজেটের ম্যাক্সিমাম আপনার 80% অর্থ যোগান দেয় এনবিআর। তো সুতরাং স্বাভাবিকভাবেই এনবিআর এর উপর একটা দায়িত্ব দেওয়া হয়, একটা টার্গেট দেওয়া হয়, এই পরিমাণ বাস্তবসম্মত অবশ্যই থাকতে হবে। এই যে আমাদের ব্যয় সংকোচন করে, আমাদের যেমন ব্যয় সংকোচনের ক্ষেত্রে আপনি যে উদাহরণটা দিলেন, যেমন সরকার এখন সরকারি গাড়ি ব্যবহারের প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে উনি ব্যয় সংকোচন, এটা হচ্ছে একটা উদাহরণ। এখানে ধরেন অনেক খুব বেশি সাশ্রয় হবে তা নয়, কিন্তু এটা হচ্ছে একটা
পজিটিভ দৃষ্টান্ত। জি ঠিক তদ্রূপভাবে যেমন আমাদের উন্নয়ন প্রকল্প নেওয়ার সময় আমাদের এমন যেন না হয়, মাথাবাড়ি উন্নয়ন প্রকল্প না হয়, আমাদের সামর্থ্যের বাইরে যেন না হয়। 1 টাকার মালামাল যেন আপনি 10 টাকা দিয়ে আমাদের ক্রয় করা না হয়। আমাদের ব্যয় তো ওইভাবে, আমাদের যদি প্রকৃত কষ্ট অনুসারে আমরা যদি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা যায়, জি তাহলে আমাদের অর্থের অনেক সাশ্রয় হবে এবং জাতীয় রাজস্ব বোর্ডের উপর রেভিনিউ আহরণের চাপ অনেক কমে যাবে। 5ই আগস্টের পূর্বের যে সরকার ছিল তাদের আয়কর এবং বাজেট সংক্রান্ত কিছু নীতি ছিল, এবং 5ই আগস্ট পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান নির্বাচিত সরকার তাদের নিজস্ব কিছু আয়কর এবং বাজেট সংক্রান্ত নীতি আছে। পূর্বের যে নীতি ছিল 5ই আগস্টের আগের যে সরকার, পতিত সরকারের, এবং বর্তমান যে সরকার, বর্তমান সরকারের কি ওই আগের নীতিগুলো অনুসরণ করা উচিত, নাকি এগুলো তারা কিছু ছাটখাট করে নিজেদের মতো করে নীতি তৈরি করা উচিত বলে আপনি মনে করেন? বিগত সরকারের আপনার 5ই আগস্টের পূর্ববর্তী সরকারের টার্গেটই ছিল বিশাল বাজেট। এই বিশাল বাজেট করতে গিয়ে আমাদের কর আহরণ ব্যবস্থাকে এখানে, যদিও এটা আইন অনুসারে করা হয়েছে, কিন্তু এখানে নৈতিকতা ছিল না। জি যার ফলে এমন সব বিষয়ের উপর কর আহরণ করা হয়েছে যেন তেনভাবে কর আহরণ করা যায়। কারণ বিশাল বাজেট বাস্তবায়ন করার জন্য সাধারণ জনগণের উপর করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, এবং এখানে নীতি নৈতিকতার প্রতি ভ্রুক্ষেপ করা হয়নি। তো এই বিষয়টা যখন মধ্যখানে আমাদের অন্তর্বর্তী সরকার আসলেন, কিছুটা ওখানে সংস্কার করা হয়েছে। তো আমি মনে করি বর্তমান গণতান্ত্রিক সরকার আরও ব্যাপক সংস্কার করা দরকার, যেহেতু জনগণের বিশাল ম্যান্ডেট নিয়ে সরকার এসেছেন। কোন কোন ক্ষেত্রে ট্যাক্স ইম্পোজ করা দরকার, কোন কোন ক্ষেত্রে ট্যাক্স ওয়েভ করা দরকার, রিডিউস করা দরকার, এই বিষয়গুলি বিশেষভাবে দেখা দরকার। আপনি কি মনে করেন যে এনবিআর বিলুপ্ত করলে কি আসলে এর প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে? মানে কর আহরণের জন্য যে দক্ষতা বা ট্রান্সপারেন্সি, এটা কি বৃদ্ধি পাবে? আমি যতদূর স্টাডি করে দেখেছি তাতে মনে হয়েছে এখানে এনবিআর যারা পরিচালনা করবেন, অর্থাৎ এনবিআর মানে আমি ট্যাক্স কাস্টম ভ্যাট যারা পরিচালনা করবেন, এইখানে শুধুমাত্র এইখান থেকে, এই এনবিআর থেকে যারা কর্মকর্তা কর্মচারী আছে ওদেরকে দিয়েই এনবিআর রাজস্ব আহরণের কাজটা করতে হবে। কারণ এটা হচ্ছে অভিজ্ঞ, যেন এইখানে অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে এসে ছড়ি ঘুরাতে না পারে। এই বিষয়টা অক্ষুণ্ণ রেখে আপনার যতই বিভক্তি করা হোক না কেন, তাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবং আমি আগের যেটা অধ্যাদেশ যেটা করা হয়েছিল, সেখানে দেখা গেছে এইখানে এখন এনবিআর এর নিজস্ব কোনো লোক কিন্তু এনবিআর সর্বোচ্চ পদে থাকে না। সাধারণত সেটা এনবিআর ক্যাডার থেকে, ট্যাক্স ক্যাডার, কাস্টম ক্যাডার থেকে না আসে অন্য ক্যাডার থেকে আসা হয়। কিন্তু এখানে বাস্তবতা দেখা যায়, তাহলে ওই অন্য ক্যাডার থেকে আসলে ওরা আসলে ট্যাক্স সম্পর্কে বা রেভিনিউ সম্পর্কে ওদের ধারণা থাকার কথা নয়। ওরা একটা জেনারেল আইডিয়ার উপরকে এনবিআরকে পরিচালনা করেন। তো এই কাজটা যদি আপনার ট্যাক্স বা ভ্যাট বা আপনার কাস্টম উইং থেকে এখানে যারা অভিজ্ঞ, সবচেয়ে অভিজ্ঞ, অনেস্টি, ডিগনিটি, ইন্টিগ্রিটি আছে, তাদেরকে করা হয়, তাহলে এখানে সুফল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়। এটা বিভক্ত করুক বা একীভূত করুক, তাতে কিছু যায় আসে না। আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে আমাদের দেশের মানুষের বাৎসরিক যে গড় আয়, এটি দক্ষিণ এশিয়ার অনেক দেশের থেকে বেশি এবং এটি বৃদ্ধিও পেয়েছে অনেকাংশে। আপনি কি মনে করেন যে আমাদের গড় আয় আরও বৃদ্ধির জন্য কর ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা জরুরি? একটি দেশে শুধু গড় আয় দিয়ে একটি দেশের সার্বিক মানুষের জীবনযাত্রাকে বোঝা যাবে না। আর তাছাড়া আমাদের গড় আয়ের মধ্যেও ফারাক আছে। কারণ আমাদের গড় আয় গণনার জন্য যেই আমাদের জিডিপির আকারটা, জিডিপির আকারকে তো জনসংখ্যা দিয়ে ভাগ দিয়েই তো গড় আয় বের করা হয়। তাহলে আমাদের যে জিডিপি গণনার ক্ষেত্রে যে তথ্য উপাত্তগুলি নানা রকমের সীমাবদ্ধতা আছে। যেমন আমরা যখন দেখি, যেমন আমরা সাধারণত এই যে, আমি এটা পরে বলতে চাই, এই অসঙ্গতার কারণে আমাদের যেটা দেখানো হয় সেটাও কিন্তু সঠিক না। যেমন ধরেন আমাদের এখন নিয়ারলি গড় আয় কত, 2915 সম্ভবত, এটা হচ্ছে নিয়ারলি আপনি 3000 মানে কত, 3000 মানে হচ্ছে আপনি 3,75,000। যদি কোনো ঘরে 5জন মানুষ থাকে, তাহলে তার আয় কত হয়?
যে পরিমাণ আয় হয় তাহলে আসলে মানে প্রতিটা মানুষের গড় আয় মানে কি প্রতিটা মানুষের আয় প্রতিটা ঘরে যদি 5 জন মানুষ থাকে তাহলে 5 জন মানুষের আয় একই রকম হবে। জি। কিন্তু আমাদের তো দেখা যাচ্ছে এছাড়া বৈষম্য রয়েছে এখানে, গরিব দরিদ্র এবং উচ্চ শ্রেণীর মধ্যে যা গড় আয় বলতে তো ওইটা বলতে হবে। জি। কিন্তু আমাদের দেখা যাচ্ছে এখানে একটা বিশাল ফারাক। জি। একজনের আয় 1 কোটি, আরেকজনের আয় হচ্ছে 2 লাখ, তাহলে গড় আয় হচ্ছে 51 লাখ টাকা। জি, আমি সেটাই বলছিলাম যে দরিদ্র শ্রেণী এবং উচ্চবিত্তের মধ্যে একটি বিশাল ব্যবধান রয়েছে। আমাদের কিন্তু একটা জিনিস প্রবণতা দেখা যায়, গড় আয় নিয়ে আমাদের জিডিপি নিয়ে আমাদের এখানে একটা এক ধরনের নেগেটিভ সৃষ্টি করার একটা প্রবণতা আমরা দেখে আসছি আর কি। ওঠে দিয়ে আমরা বোঝাতে চাই আমরা অনেক উন্নয়ন করেছি, অনেক ভালো করেছি, এটা বোঝাতে চাই আর কি। এবং এখানে কিন্তু এটা হচ্ছে প্রকৃত ঘটনাটা এখানে কিন্তু আড়ালেই থেকে যায়। জি। একটি দেশের উন্নয়ন করতে হলে অবশ্যই রাজস্ব আহরণের ব্যবস্থা করতে হবে এবং রাজস্ব বৃদ্ধির ব্যবস্থা করতে হবে, কিন্তু আমাদের দেশে কর এবং জিডিপির যে অনুপাত সেটি কিন্তু অনেক দেশের থেকে কম। এটি বৃদ্ধির জন্য কি করণীয় রয়েছে? আসলে আমাদের অনেকগুলি এক্সাম্পটেড, আমাদের অনেকগুলি খাত আছে। জি। যেমন আপনাকে প্রথম বা দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে আমি যেটা বললাম, আমাদের অনেকগুলি এক্সামশন যেগুলি দেওয়া আছে বড় বড় খাতগুলিকে, যেগুলি বিশাল বিশাল আয়ের সম্ভাবনা সুযোগ আছে, ওই জাতীয় এক্সামশনগুলিকে তো আমাদের রহিত করা দরকার। এক্সামশন দিতে হবে কাকে? এক্সামশন দিতে হবে যেই শিল্পগুলির লাভ হওয়ার সম্ভাবনা কম কিন্তু আমাদের দেশের জন্য প্রয়োজন, বা সাধারণ মানুষের যেই শিল্পগুলিতে ইনকাম বৃদ্ধি পায়, সুযোগ সুবিধা বৃদ্ধি পায়, যারা নিম্ন আয়ের মানুষ তাদের আয় বৃদ্ধির সুযোগ সম্ভাবনা থাকে, ওদের আপনার আয় বৃদ্ধির জন্য আপনাকে এক্সামশন বা অব্যাহতি ব্যবস্থাগুলি রাখতে হবে। যার ফলে আমাদের এখানে অনেকগুলি, আপনি যদি এই মুহূর্তে প্রতিটা জিনিস, প্রতিটা দ্রব্য সামগ্রীর উপর আপনি যদি কর বসিয়ে দেন, তাহলেও কিন্তু আমাদের ট্যাক্স রেভিনিউ বেড়ে যাবে। আমাদের এখানে একটা ভুল ধারণা আছে, আমি যা দেখলাম অনেক শিক্ষিত মানুষের মধ্যে অনেকটা ভুল ধারণা আছে। সেটা হচ্ছে আমাদের এই যেমন কোনো টেলিভিশন টক শো বা কোনো আলাপ আলোচনায় বা কোনো সেমিনার সিম্পোজিয়ামে যখন বক্তৃতা করে, তখন বলা হয় আমাদের ট্যাক্স জিডিপি রেশিও এশিয়ার সর্বনিম্ন, এই দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, এইসব কথাবার্তা বলে। এবং এর পরপরই যে কথাটা বলা হয় সেটা হচ্ছে আমাদের এত কোটি মানুষের মধ্যে মাত্র এত লক্ষ মানুষ ট্যাক্স দেয়। তার মানে হচ্ছে ধরেই নেওয়া হয় যে ট্যাক্স জিডিপি রেশিওটা মানুষ ইনকাম ট্যাক্স দেওয়ার উপর নির্ভর করে। জি। কিন্তু আসলে তা না। ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেই পরিমাণ কর দেওয়া হয় ওই রেশিও অনুসারে আমাদের ট্যাক্স রেশিও কম। কিন্তু প্রত্যক্ষ চেয়ে তো পরোক্ষ করের সংখ্যা অনেক বেশি। জি। একজন ভিক্ষুক কিন্তু পরোক্ষ কর দেন, ও যখন সাধারণ কেনাকাটা করেন অবশ্যই তাকে ওর উপর একটা, ও নিজেও জানে না ও একটা কর দিয়ে দিচ্ছেন, এই জন্য এটাকে পরোক্ষ কর বলা হয়। তো আমাদের আসলে প্রত্যক্ষ কর পরোক্ষ কর বাড়ানোর খুব একটা সুযোগ নেই, এবং বিশেষ করে বিলাসবহুল সামগ্রীর উপর বাড়ানো যেতে পারে, যেগুলি সাধারণ মানুষের প্রয়োজন আছে। কিন্তু সাধারণ মানুষের ভোগ্যপণ্যের উপর, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর উপর পরোক্ষ করের মাত্রা কমিয়ে এখানে প্রত্যক্ষ কর যে খাতগুলি এখনো অনুদ্ঘাটিত আছে সেই খাতগুলি থেকে প্রত্যক্ষ করের মাধ্যমে রেভিনিউ আহরণ করে আপনাকে ট্যাক্স রেশিওকে এনহ্যান্স করতে হবে। বর্তমান সময়ে আরেকটি বিষয় যেটি আলোচনা আসে সেটা হচ্ছে সম্পদ কর আর ধার্যের একটি বিষয় এনবিআর থেকে প্রস্তাবনা আকারে আসছে। সম্পদ কর বলতে আমরা কি বুঝি, এবং সম্পদ কর যদি আহরণ করা হয় এটি কিভাবে আহরণ করা হবে মানুষের কাছ থেকে, এবং এটি ইতিবাচক এবং নেতিবাচক কি কি প্রভাব পড়তে পারে এর ফলে? আসলে একসময় সম্পদ কর নামে একটি কর ছিল। জি। এটা খুব সম্ভবত 1999 সালে এটা আমাদের দেশে রহিত করা হয়। জি। এবং বিশেষ করে আমাদের আগে ভারত পাকিস্তান ওরা রহিত করেন, ওরা ভারত পাকিস্তান রহিত করার পর আমরা বাংলাদেশে এটা রহিত করা হয়। জি। তো এইটার রহিত করার পর এটার সাবস্টিটিউট হিসেবে আরেকটা ট্যাক্স ইন্ট্রোডিউস করা হয়েছিল, সেটা হচ্ছে সারচার্জ, অর্থাৎ সম্পদের ভিত্তিতে, ওই সম্পদের ভিত্তিতে সারচার্জ ইম্পোজ। তাও এখানেও একটা ফাঁক আছে, কিন্তু এখানে ফাঁক হলো
যেমন ধরেন একজন ব্যক্তির 100 কোটি টাকার একটা সম্পদ আছে, 100 কোটি টাকার সম্পদ আছে, কিন্তু ওনার দৃশ্যমান কোনো আয় নেই। জি। এখন অথবা ওনার প্রদর্শিত আয় খুবই কম, মাত্র খুবই কম, অর্থাৎ উনি ধরেন হয়তো দেখা যাচ্ছে 10 লাখ টাকা ট্যাক্স দেন, সরি 1 লাখ টাকা ট্যাক্স দেন বা 10,000 টাকা ট্যাক্স দেন, তাহলে ওনার উপর যে ট্যাক্সটা আসবে 1 লাখ টাকা ট্যাক্স, উনি যদি সর্বোচ্চ 35% এখানে আপনার আমাদের সম্পদ শাসের ব্যবস্থা ছিল, তো এটা হলে ওই 10,000 টাকার উপর ওই পার্সেন্টেজ দেবে। জি। কিন্তু যার 20 কোটি টাকার সম্পদ আছে, কিন্তু যার 1 কোটি টাকা ইনকাম, তাকে কিন্তু একটা বিশাল অঙ্ক ওকে ট্যাক্স দিতে হচ্ছে। এই ফাঁকটা আছে, এটা কোনোভাবে অ্যাডজাস্ট করা দরকার। আমি অনেককে দেখেছি যারা একটু বড় কোম্পানিতে জব করে, হয়তো দেখা যাচ্ছে বছরে 2-2.5 কোটি টাকা বেতন পাচ্ছে। জি। ওদের অন্যান্য ইনকাম মিলে ওদের ট্যাক্সই আসে প্রায় কোটি টাকা। জি। তাহলে ওদের এখন দেখা যাচ্ছে ওর সম্পদ করার কারণে ওর ট্যাক্স আছে কোটি টাকা, আবার সম্পদ করা আসছে এখানে 35 লাখ টাকা। তা উনি দুঃখ করে বলেন, আমি আসলে আয় করে লাভ কি, আমার টাকা তো চলে যাচ্ছে। কিন্তু ওনার চেয়ে 10 গুণ সম্পদের অধিকারী, যেহেতু ওনার ইনকামটা ট্রেসেবল না, জি, ওনার উপর সম্পদ কর হচ্ছে না, বা খুব মিনিমাম একটা সম্পদ কর হচ্ছে। জি। এই বিষয়টা অ্যাডজাস্ট করা দরকার। বৈষম্য আমাদের হয়ে এখানে যাচ্ছে এখানে আমাদের এখানে ওই সম্পদ কর যখন আগে ইম্পোজ করা হয়েছিল, তখনও যেটা করা হতো সেটা হচ্ছে ওই সম্পত্তির উপর একটা পার্সেন্টেজ করে করা হতো, তবে তা কখনো ওই যা ইনকামের ইনকাম ট্যাক্সের বেশি হতো না আর কি। এবারও এই জাতীয় একটা কথা বলা হচ্ছে, কিন্তু এটা কতটুকু যুক্তিযুক্ত হবে, এটা আমার মনে হয় আরও অনেক বেশি বিবেচনার দাবি রাখে আর কি। জি। আরেকটি কথা শোনা যাচ্ছে, সেটি হচ্ছে ইনহেরিটেন্স ট্যাক্স, যেটা হচ্ছে আপনি যদি উত্তরাধিকার সূত্রে সম্পদ প্রাপ্ত হন, সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে। এই ইনহেরিটেন্স ট্যাক্স বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের উপরে যদি কর আহরণ করা হয় বা এটি যদি প্রবর্তন করা হয়, সেক্ষেত্রে এটির আসলে বর্তমানে বাংলাদেশের বাস্তবতা এটি কতটুকু যুক্তিযোগ্য বলে আপনি মনে করেন? আসলে বাংলাদেশ তো একটি মুসলিম কান্ট্রি। জি। এইখানে উত্তরাধিকার সূত্রে সম্পত্তিগুলি তো উত্তরাধিকার আইন অনুসারে পেয়ে থাকেন। জি। তো এগুলির উপর তো সাধারণত পারিবারিক আইন অনুসারে কোনো ট্যাক্সের বিধান নেই। তো ইতিমধ্যেই এই ইনহেরিটেন্স ট্যাক্সের কথা যারা শুনেছেন, ওদের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়েছে। আমাদের এখানে যেটা সমালোচনা হচ্ছে যে সম্পত্তি ক্রয়ের সময় কিন্তু ট্যাক্স দিতে হয়েছে, আহরণের সময় আবার কেন দ্বিতীয়বার ট্যাক্স দিতে হবে? এটা হচ্ছে উত্তরাধিকার ইনহেরিটেন্স ট্যাক্সটা হবে যখন মারা যাওয়ার পর জি ওনার উত্তরাধিকারীরা যে সম্পত্তি পাবে, এটা বিনা ট্যাক্সে পাবে না। জি। এটা কিন্তু ওই সম্পত্তি আহরণের সময়, অ্যাকুইজিশনের সময় কিন্তু ট্যাক্স দেওয়া হয়েছিল। হ্যাঁ, সেটা কিন্তু এটা হচ্ছে যেমন এই উন্নত দেশে যদিও ইনহেরিটেন্স ট্যাক্সটা আছে, কিন্তু উন্নত দেশটা হচ্ছে এখানে ওয়েলফেয়ার স্টেট। এইখানে মানুষের সোশ্যাল সিকিউরিটির জন্য অনেক কিছু করা আছে, মানুষের ওয়েলফেয়ারের জন্য অনেক কিছু করা আছে, ওখানে কেউ না খেয়ে মরার মতো অবস্থায় থাকে না। জি। কিন্তু আমাদের এখানে যেসব দেশে এটি রয়েছে, যেসব দেশে এটা রয়েছে, কিন্তু আমাদের ভারতে কি রয়েছে ইনহেরিটেন্স ট্যাক্স? ভারতে সম্ভবত আমি আগে ছিল না, এই এখন হয়েছে কিনা সম্প্রতি আমি জানি না। জি। না হওয়ার সম্ভাবনা পাকিস্তান বা ভারতে খুব বেশি। এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে আছে। জি। যদি জানি ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেক আগে থেকেই আছে, এবং এই জন্য উইলের কি ব্যবস্থা আছে, উইল করলে কি ট্যাক্স কম হয় কি হয়, এই জাতীয় কিছু সিস্টেম আছে। উইলবিহীন সম্পত্তির ট্যাক্স, উত্তরাধিকার ট্যাক্স এক ধরনের প্রভিশন আমরা তখন পড়ছিলাম, জানতাম। তো এই দেশে, আমাদের দেশে ইনহেরিটেন্স ট্যাক্সের আরও একটা প্রবলেম আছে। এটা হচ্ছে পৈতৃক সম্পত্তি দেখা যাচ্ছে আমাদের স্বাভাবিকভাবে আমাদের জন্মহার একটু বেশি, একাধিক উত্তরাধিকারী থাকে। তো একাধিক উত্তরাধিকারীর মধ্যে এমনি সম্পত্তিটা ভাগ হওয়ার পরে এটার অংশটা অনেক কমে যায়। এর উপর যদি আবার ট্যাক্স দিতে হয়, তাহলে এইটার উপর আসলে দেখা যায় এই যে একটি অনৈতিক চাপ সৃষ্টি হবে। এটা একটা চাপ সৃষ্টি হয় মানুষের উপরে। এটা একটা আমাদের আসলে সরকারের উদ্দেশ্যটা কি? সরকারের উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনকে, যাত্রাকে সহজ করা, মানুষের জীবনযাত্রাকে কঠিন করা নয়।
জি আপনি এমন কোনো সরকার পদক্ষেপ নেবে না। সরকারের জি মূল উদ্দেশ্যই তো হচ্ছে মানুষের জীবন জগতে সহজ করা। ব্যবসা বাণিজ্য, সরকার ব্যবসা করবে না, মানুষ ব্যবসা করবে, জনগণ। সরকার ব্যবসায়ের একটা ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবে। জি ওরা নানা রকমের সুযোগ সুবিধা সৃষ্টি করবে, পেশাজীবীদের সুযোগ জি সুবিধার জন্য কাজ করবে, পেশাগত মান উন্নয়নের জন্য কাজ করবে, ব্যবসায়ের উন্নয়নের জন্য কাজ করবে। তো কিন্তু যদি রেভিনিউ আহরণ করা যদি সরকারের উদ্দেশ্য হয়, রেভিনিউ আহরণ করে আমি একটা উন্নয়ন, বিভিন্ন প্রজেক্ট, বড় বড় প্রজেক্ট আমাকে দেখাতে হবে, এই জাতীয় চিন্তা চেতনা থেকে সরে আসতে হবে। আমার মনে হয় বর্তমান গণতান্ত্রিক সরকার তাই করবে। জি রাজস্ব আয় বৃদ্ধির জন্য কোন ধরনের কর ব্যবস্থা প্রবর্তন করা উচিত বলে আপনি মনে করেন? আসলে নতুন করে কোনো কিছু করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি যেটা মনে করি, এক্সিস্টিং আইনগুলির প্রয়োগ করে আমরা রাজস্ব আহরণ করতেছি কিনা, হচ্ছে কিনা। তো এখন আপনি এক্সিস্টিং আইনের প্রয়োগ না করে জি আপনি নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি করছেন যাতে জনগণের প্যানিক সৃষ্টি হয়, এই জাতীয় করাটা মোটেই উচিত হবে না। জি তাহলে আমার বিদ্যমান যে কর ব্যবস্থা সেটিকেই আরো যেমন কার্যকর আমি করা খুব যায় সহজ একটা কিনা? কথা বলি, জি যেমন একটা দুইটা আইন ছিল। একটা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের দেশে 39টি দফা এবং 12টি উপদফার অধীনে অন্তত শখানিক ক্ষেত্রে আপনাকে রিটার্ন সাবমিট করার আপনাকে প্রমাণ দাখিল করতে হয়। আগে, এখন একটু সংশোধন করা হয়েছে। আগে যেটা ছিল, যদি কেউ সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করে, ওইখানে বিদ্যুৎ লাইন পাওয়ার জন্য এবং বিদ্যুৎ সংযোগ প্রত্যেক বছর অব্যাহত রাখার জন্য আয়কর রিটার্নের প্রমাণপত্র দিতে হবে। ওখানে সংশোধন করে এখন শুধু বিদ্যুৎ লাইন, এটা যখন সরকার দেখছে এটা সাকসেসফুল হয়নি, কিন্তু এটা তো সাকসেস হতে পারত। যারা অন্তত সিটি কর্পোরেশন এলাকায় একটা অ্যাপার্টমেন্টে, একটা ফ্ল্যাটে থাকেন, তার তো মিনিমাম ট্যাক্স সরকার আশা করতে পারে। জি তো বিদ্যুৎ কানেকশনের জন্য যখন অব্যাহত রাখার জন্য যদি ট্যাক্স ডিপার্টমেন্টের লোক গিয়ে বলা হয় আপনি আগামী সপ্তাহের মধ্যে আপনি যদি রিটার্ন না দেন তাহলে আপনার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে, তাহলে তো এটা নিশ্চিতভাবে উনি একটা রিটার্ন দেবেন এবং ট্যাক্স দেবেন। তো এই জিনিসগুলি বাস্তবায়ন, যেমন আরেকটা আইন ছিল, এটা এখন নাই, আমি এখন যেটা বললাম, আরেকটা আইন আছে, সেটা হচ্ছে যেমন আইনজীবী, ডাক্তার, আপনার চার্টার অ্যাকাউন্ট্যান্ট, অন্যান্য পেশাজীবী, সার্ভেয়ার, অনেক পেশাজীবী আছে যাদের প্রত্যেক বছর আপনার ওই যে মেম্বারশিপ রিনিউ করার সময় আয়কর রিটার্ন দাখিলের প্রত্যয়নপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা করা হয়েছে। কই, আমরা তো একাধিক বারের সদস্য, আপনাকে নিশ্চয়ই কোথাও না, বার কাউন্সিল এটি একটি রেজুলেশনের মাধ্যমে এটি প্রত্যাহার করেছে, পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিয়েছে যে সেটি নেওয়া হবে না আপাতত। আইনে কিন্তু এটা এখনো বিদ্যমান। জি এখন আমাদের আইনে তো এখন এটা যদি এটা হবে না কেন, এটা যদি আমার যদি আইন না, আমার যদি ইনকাম না থাকে, তাহলে আমার তো আমার যদি ট্যাক্সেবল ইনকাম না থাকে, তাহলে আমি তো একটা বিলো ট্যাক্সেবল রিটার্ন দিতে পারি। কিন্তু এখনো আইনে আছে। কিন্তু আমি বলতে চাচ্ছি আমাদের এনবিআর এর পক্ষ থেকে এটা এনশিওর করার জন্য, এই আইনটাকে এনশিওর করার জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল? আমরা সেটা শুনিনি। কিন্তু স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।